স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। ছোটখাটো মতপার্থক্য ভুলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্রে ফিরবে। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মতামত ও আদর্শিক পার্থক্য সত্ত্বেও সবাই ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্টদের প্রত্যাবর্তন ঠেকাতে হবে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়াদিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, শিক্ষক, অর্থনীতিবিদ, সাংবাদিক সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল মত প্রকাশের স্বাধীনতা। গণতন্ত্রের স্বার্থে ছোটখাটো মতপার্থক্য ভুলে আগামী নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে সব দলের প্রতি আহ্বান জানান তিনি। সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু ফ্যাসিবাদের প্রত্যাবর্তন মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আশা করি সামনের দিনে আমরা সবাই একত্রিত হয়ে নিজেদের মধ্যে আমাদের মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও, আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। দেশে গণতন্ত্র ফিরে আসলে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি। এই দেশের ছাত্র গণ-অভ্যুত্থান শহীদের রক্তের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতেই হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফার আলোকে কিশোরগঞ্জে মেধাবৃত্তি প্রদান করবে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। পাকুন্দিয়া উপজেলা 84টি শিক্ষা প্রতিষ্ঠানের 20,000 ছাত্রছাত্রী এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নিচ্ছে। 4টি দলে ভাগ হয়ে তারা অংশ নেবে। প্রতিটি গ্রুপে 10 জন করে মোট 40 জনকে পুরস্কার দেওয়া হবে। এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা আশা করি এবং আশা করি আমাদের এই বাংলাদেশ হবে উচ্চ নিচু এই ভেদাভেদটা থাকবে না। গত ইতিহাস, আমরা এই ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি এবং এই নতুন বাংলাদেশে তাদের যে অবদান, সেই অবদান সম্পর্কে আমরা অনেক অবগত হয়েছি। এ বিষয়ে আরো খবর জানাতে এখন কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, আয়োজন কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমনই বা দেখতে পাচ্ছেন? জোহর, আপনাকে ধন্যবাদ। কেমন হবে আগামীর বাংলাদেশ, সেই রূপরেখা তুলে ধরতে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রণয়ন করা হয় 31 দফা। যে 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির যে অঙ্গীকার, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে আমরা কিশোরগঞ্জ পাকুন্দিয়ার যে সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে উপস্থিত হয়েছে। এখানে কিন্তু এই 31 দফার আলোকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি বৃত্তির আয়োজন করা হয়েছে। তারা সেই পরীক্ষায় অংশ নেওয়ার মধ্য দিয়ে কিন্তু 31 দফার মাধ্যমে বিএনপি যেভাবে সারা বাংলাদেশের মানুষকে এক করার যে অঙ্গীকার তারা নিয়েছে, তারই ফলশ্রুতিতে কিন্তু আজ শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি যে এই আজকের এই অনুষ্ঠানে তাদের উপস্থিতি। তারা কিন্তু বলছেন যে আগামীর বাংলাদেশের শিক্ষার্থীদের ভূমিকা, নারী শিক্ষার্থীদের ভূমিকা এবং আগামীর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন আনতে চায় জাতীয়তাবাদী দল, সেই বিষয়টি কিন্তু তারা সামনে আনছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান, যেটি খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, সেটিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপস্থিতিতে লোকারণ্য হয়ে উঠেছে। এবং আজকের এই অনুষ্ঠানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত হবেন এবং
সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রশ্ন করার সুযোগ পাবে এবং তার কাছ থেকে 31 দফার বিষয়ে সব বিষয়ে তারা কিন্তু একদম সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এবং স্থানীয় নেতাকর্মীরা বলছেন যে আসলে আগামীর যে ভবিষ্যৎ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আগামীর বাংলাদেশ, আর এই নতুন বাংলাদেশের শিক্ষার্থীরা যেহেতু একটি বড় স্টেক হোল্ডার, সেই জায়গাটা থেকে কিন্তু তারা বিএনপি কিন্তু বলছে যে শিক্ষার্থীদেরকে 31 দফার মধ্য দিয়ে কিন্তু তারা তাদেরকে আলোকিত করতে চায় এবং আগামীর বাংলাদেশকে বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা কেমন হবে সেটি কিন্তু তারা তাদেরকে জানানোর আহ্বান জানাচ্ছে। এবং একইভাবে কিন্তু আমরা জানি আজকের এই অনুষ্ঠানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান উপস্থিত হবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়ে কিন্তু তিনি আজকের এই অনুষ্ঠানে কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জহুর। সৌরভ, আপনাকে ধন্যবাদ। জাতীয় নির্বাচন সামনে রেখে গণভোট সহ 5 দফা দাবিতে আজ ঢাকা সহ সব মহানগর ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামাত ইসলামের 8টি রাজনৈতিক দল। আজকে কর্মসূচি সফল করতে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছে দলগুলো। এতে জনগণকে এই গুরুত্বপূর্ণ দাবি আদায়ে শরিক হতে আহ্বান জানানো হয়। গত রবিবার জাতীয় প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দাবি আদায় না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি। বিমানবন্দরে আগুনের ঘটনায় নাশকতা বা অবহেলা খুঁজতে 4টি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে সরকার। শনিবার ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ইগেট পরিদর্শনের পর এই কথা জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপনে 4টি ইউনিট ও ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছলেও কার্গো ভিলেজে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। গেল 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুনে পুড়ে যায় হাজার কোটি টাকার মালামাল। একটি আন্তর্জাতিক বিমানবন্দরে এমন আগুন নানা প্রশ্নের জন্ম দেয়। এবার এই ঘটনা তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহায়তা দিচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে নাম শোনা যাচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো সংস্থার। বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ইগেট পরিদর্শন শেষে সাংবাদিকদেরও এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো গাফিলতি ছিল না বলে জানান তিনি। তাদের 4টা ইউনিট আছে, তাদের 4টা ইউনিট এখানে কাজ করছে, কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরো তাড়াতাড়ি এটা কন্ট্রোল, বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে। যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয়, যে ধরনের দাহ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল, অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিভাইতে সময় লাগে। যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুতই ইগেট চালু, রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওইটা অনেক সময় তারা হলে ওইটা করে জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি না হলে সংগ্রাম চালিয়ে যাবে এনসিপি, এমনটি জানিয়েছে দলটির সদস্য সচিব আখতার হোসেন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। অভিযোগ করেন, একটি দল জুলাইয়ের অবদানকে মুছে দেওয়ার চেষ্টা করছে, আরেক দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। সংস্কারের আলোচনা শেষ করে বিচারের রোডম্যাপ ঘোষণা ও গণভোটের দাবিও জানিয়েছে এনসিপি। সরকারের সংস্কার, বিচার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের যে ম্যান্ডেট রয়েছে সেটাকে শুধুমাত্র নির্বাচনের দিকে ধাবিত করে সংস্কার এবং বিচারকে দূরীভূত করা না হয়, সে কারণে আমরা আমাদের দৃঢ় অবস্থান সর্বাধিক সময় আমরা ব্যাখ্যা করেছি। মাত্র 15,000 থেকে 1.25 লাখ টাকা দিলেই পাওয়া যাচ্ছে আগ্নেয়াস্ত্র। যে কেউ চাইলেই অতি সহজে জোগাড় করতে পারেন চাইনিজ রাইফেল, 9mm, একনলা বন্দুক, টুটু গান। অস্ত্র ব্যবসায়ীদের সাথে আলাপকালে এমনই সব তথ্য নিউজ 24-কে দেওয়া হয় তারা। টেকনাফ থেকে ফিরে আরও জানাচ্ছেন নাইম আল জিকো। এই মুহূর্তে আমি আছি টেকনাফের আশেপাশের কোনো একটি পাহাড়ে,
যেখানে এক অস্ত্র ব্যবসায়ীর সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং তাদের সাথে আসলে কথা বলতে এসেছি। বেশ কিছু অস্ত্র তারা নিয়ে এসেছে। আগের থেকে একটু দাম কমছে, একটু বিক্রি বেশ হচ্ছে। মারমার থেকে দেয়, আরাকান দেয়, আরাকান এখান দিয়ে দেয়, আমরা এখানে বিক্রি করি। এগুলো আসলে কোনটা কত করে বিক্রি করে? 1 লাখ টাকা, একটা 1 লাখ, এটা 1.5 লাখ, এটা 25,000 টাকা, এটা 20,000 টাকা। আমার হাতে যেই অস্ত্রটি রয়েছে এটি চায়না এবং এছাড়াও এই অস্ত্র যেটি দেখছেন এটি হচ্ছে 9mm এবং পরবর্তী যেই অস্ত্রটি দেখছেন এটিকে তারা নলা পিস্তল বলছেন এবং আরও একটি রয়েছে যেটি হলো টুটু গান। আমার হাতে যেটি এখন দেখছেন সেটি হলো টুটু গান। এছাড়াও কিন্তু এখানে বুলেটও রয়েছে যেগুলো 1000 থেকে 1200 টাকা করে বিক্রি করা হয়। তো যেমনটি বলছিলাম যে সামনে নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু চাহিদা বেড়েছে, পাশাপাশি এই সমস্ত অস্ত্রের দামও কমেছে। তো বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য তারা যেটি বলছেন যে এই সমস্ত অস্ত্র আরাকান আর্মির কাছ থেকে তারা সংগ্রহ করে এবং সেগুলো বিক্রির পরে কিন্তু সেই বিক্রিত টাকা যেটি থাকে তাদের লভ্যাংশ রেখে সেটি আরাকান আর্মির কাছে পৌঁছে দেওয়া হয়। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 30 জন। শনিবার সকালে গোকর্ণ ইউনিয়নের বিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। মাসুক হৃদয়ের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। শনিবার ভোর, শরীরে সেফগার্ড, মাথায় হেলমেট, হাতে লাঠি সোটা বল্লম ও টেটা হাতে নিয়ে যেন রণক্ষেত্রে নেমেছে সবাই। এই দৃশ্য সদর এলাকার বিরামপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষের, যে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেছে একজনের। পুলিশ জানায় গত রমজান মাসে লুডু খেলাকে কেন্দ্র করে হারুন চেয়ারম্যানের গ্রুপ এবং ইকবাল আনিস মেম্বার ও সাচ্চু গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় সালিশের সিদ্ধান্ত অনুযায়ী জরিমানার টাকা না দেয়ায় শনিবার আবারও সংঘর্ষ বাধে। এতে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হন, আহত হন অন্তত 30 জন। এ সময় অগ্নিসংযোগ করে অন্তত 4টি ঘরও পুড়িয়ে দেয়া হয়। এই হত্যাকাণ্ডের বিচারের দাবি স্বজনদের। মানে ককটেল বুম সুম মাইরা আর মনে করি হালে পর 200 টাকা গেরা পড়লেছে, গেরা গুন্ডুগুল হয়েছে, যেহেতু মনে করি যে ওনার মারা গেছে গুন্ডুগুল, ওনার সদর হসপিটালে লাশ করে আছে। ওনার কতক্ষণ পরে 93 হবে, 93 পরে আমরা সদর হসপিটালে ওসি সাহেবের কথা বলছি আমরা হত্যা মামলা করব। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় নিরাপত্তা বলয় বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিশেষ যে সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে ইসিতে লিখিতভাবে অনুরোধ করবে বিএনপি, এমনটি জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লেবার পার্টির 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে একথা জানান তিনি। বলেন, জামাত ইসলামী নির্বাচন পেছাতে হুট করেই পিআর চাইছে। পিআরের মাধ্যমে জাতীয় সংসদে অযোগ্য লোকেরা প্রবেশ করবে বলেও শঙ্কার কথা জানান তিনি। পিআরের দাবি মানে একটা দুর্বল সরকারের দাবি, যাদের জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা নাই, এসব লোককে জাতীয় সংসদে ঢোকাবার জন্য এই ধরনের অবাস্তব পরিকল্পনা দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি, এমন মন্তব্য করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানী শিল্পকলা একাডেমিতে নয়াদিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে একথা বলেন তিনি। নীতিহীনতা চলছে, মিথ্যা তথ্য, মিথ্যা খবর, যা লোকেরা বলে না তাই ছাপা, মনোবক্তব্য বিকৃত করা, খণ্ডিত করা, এমনভাবে পরিবেশন করা, জাতি পাঠক বিব্রত হয়, বোঝা যায় যে একটা হীন উদ্দেশ্যে সংবাদটা পরিবেশন করা হয়েছে। বিগত সরকারের ভয়ের সংস্কৃতির কারণে সঠিক সংবাদ তুলে আনতে পারেনি গণমাধ্যম, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর
তাজুল ইসলাম। রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়াদিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে একথা জানান তিনি। পত্রপত্রিকাগুলো গত 15 বছরে 15.5 বছরে যে ভয়াবহ সংস্কৃতি, ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল বাংলাদেশের আগের সরকার, সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সঠিকভাবে। কিন্তু এখনো আজকের এই মুক্ত বাংলাদেশে এই জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে। যশোরের জলাবদ্ধতা ভবদহ এলাকায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হলো নদী খনন। এবার ভোগান্তি মুক্ত হওয়ার আশায় এলাকাটির দুর্গত বাসিন্দাদের। যথাযথভাবে নদী খনন নিশ্চিত করতে সেনাবাহিনীও বদ্ধপরিকর। বুলবুল শহীদ খান হিমেলের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 16 বছর ধরে টানা জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ এলাকার মানুষ। জেলার অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর উপজেলার 16টি ইউনিয়নের 2 শতাধিক গ্রামে এই জলাবদ্ধতা। সমস্যা নিরসনে উদ্যোগ নেয়নি বিগত সরকার ও পানি উন্নয়ন বোর্ড। রাজনৈতিক পট পরিবর্তনে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর ভবদহের ভোগান্তি নিরসনে পদক্ষেপ নেয় পানি সম্পদ মন্ত্রণালয়। অবশেষে শুক্রবার থেকে শুরু হয়েছে ভরাট হওয়া 6টি নদীর 81.5 কিলোমিটার খনন কাজ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলবে নদী খনন প্রকল্প। এলাকা মানুষের কয়েকটা দাবি ছিল। একটা করতে হবে যে আমাদের আমনাগা কাটাকে সংস্কার করতে হবে, যেখানে ম্যাক্সিমাম পানি দেবে। আরেকটা হচ্ছে আমাদের যে নদীগুলো আছে এই নদীগুলো খনন করতে হবে। দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত নদী খনন শুরু হওয়ায় উচ্ছ্বসিত ভবদহের মানুষ। আমাদের জন্য অত্যন্ত ভালো কথা, ভালো জিনিস হতে যাচ্ছে। বহু চাপাচাপির পরে তারা গেট খোলা শুরু করেছে। তাদের বক্তব্য ছিল এটা ড্যামেজ হয়ে গেছে, এর খোলা যাবে না। তাদের এই বক্তব্য যে ভুল, 12টা গেট খোলার মধ্য দিয়ে সেটা প্রমাণ হয়ে গেল। তবে নদী খননই ভবদহের ভোগান্তি নিরসনে শেষ কথা নয় বলে দাবি স্থানীয়দের। প্রয়োজন পলি শাসনের জন্য টাইডাল রিভার ম্যানেজমেন্ট TRM। এই নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, এখন এই নদী সেনাবাহিনী খনন করবে, এটা শুনে আমরা খুব খুশি। জোয়ার আসবে তখন ঘোলা এসে আবার নদীটা ভরাট হয়ে যাবে। এটা TRM বাস্তবায়ন না করলে এই নদী স্থায়ী কোনো সমাধান হবে না। তবে যথাযথ প্রক্রিয়ায় নদী খননের আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর নদী খনন প্রকল্পের কর্মকর্তা। গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলিতে যেভাবে আমরা সুন্দরভাবে কাজ করেছি এতদিন, ওইভাবে সুন্দরভাবে আমরা আমাদের এই কাজটা সম্পন্ন করব। নদী খননের পর যাতে আর পলি না জমে সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিভাবে নদী পুনঃখনন করার পরও সেটা ভরাট না হয়, এটা পলি ব্যবস্থাপনার একটা প্রোগ্রাম অলরেডি আমরা আমাদের মাথায় নিয়েছি, সেটা নিয়ে আগাচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার 22 দিনের নিষেধাজ্ঞা। নদীতে নামতে প্রস্তুত জেলেরা। জেলে পল্লীতে বিরাজ করছে উৎসবের আমেজ। তবে জালে ইলিশ ধরা পড়বে কিনা এ নিয়ে শঙ্কায় আছেন জেলেরা। অভিযান সফল হয়েছে বলে দাবি মৎস্য বিভাগের, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাও করছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। সেই খবরে নৌকা আর পুরনো জাল মেরামতে ব্যস্ত চাঁদপুরের জেলেরা। নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন কয়েক লাখ জেলে। প্রস্তুত রয়েছে সারি সারি নৌকা আর ট্রলার। জেলে পল্লীগুলোতে এখন উৎসবের আমেজ। তবে জেলেরা জানান ইলিশ ডিম পাড়ার পর চলে যায় সমুদ্রে। নদীতে জাল নিয়ে নামলেও মাছ পাওয়া নিয়ে শঙ্কা করছেন তারা। শেষের আশায় বয়ে রয়েছি, দেনা দুনা কইরা ও যদি আল্লাহ দেয় তাহলে পামু। সরকার অভিযান দিচ্ছে, আমরা অভিযান পালন করছি, আর এবার অভিযানও করা গেছে। অভিযান করা হবে দেয় তখন নদীও হইব, মাছও হইব, কুন্তরিক মানুষও স্বতন্ত্র হইয়া যাইব। মৎস্য বিভাগের দাবি, অসাধু জেলেদের ঠেকাতে সোচ্চার ছিল প্রশাসন। জেলা টাস্ক ফোর্স সহ প্রশাসনের সহযোগিতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হয়েছে। এতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা কর্মকর্তাদের। যে জাটকা উৎপন্ন হবে সেই জাটকাটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে চাঁদপুরের যে একটা সুনাম, যে ঐতিহ্য ইলিশের, সেই সুনামটা অক্ষুণ্ণ থাকবে। মেঘনায় মাছ শিকারের অপেক্ষায় লক্ষ্মীপুরের জেলেরাও।
ঘাটে ঘাটে জাল ও নৌকা নিয়ে উৎসবের আমেজে জেলার প্রায় 55,000 জেলে। একসঙ্গে নদীতে নামতে প্রস্তুত জেলেরা। কাঙ্ক্ষিত মাছ পেলে ঋণ পরিশোধ ও পরিবার পরিজন সহ ভালোভাবে জীবনযাপনের আশা তাদের। সরকারের চাল দিছে, কেউ কেউ চাল পাইছে, আমরা জেলে আমরা এই চাল পাইনি। অভিযান পুরাটাই আমরা বাড়িতে ছিলাম, নদীতে যাইনি। 22 দিনকে অভিযান মানছি, আমরা কিসমতে কি পাবো এটা তো জানি না। আল্লাহ পাকে উপর, আল্লাহ পাকে ভালো বোঝে। লক্ষ্মীপুরেও অভিযান সফল হয়েছে বলে দাবি মৎস্য বিভাগের। এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা। যেটা গত বছর ইলিশের উৎপাদন ছিল আমাদের 22,500 মেট্রিক টন, এটা আমরা ছাড়িয়ে আমরা 23,000 মেট্রিক টন আমরা ইলিশ উৎপাদন করতে পারবো আশা করছি। নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়ে ভাগ্য ফিরবে, এমনটি প্রত্যাশা জেলেদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রাজধানীর বিএমএ ভবনে মাজার সংস্কৃতি, সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার ইসলাম হচ্ছে সুফি ইসলাম। এখন একজন যদি হচ্ছে যে হয়তো আরেকটা করোনা থেকে বেড়ে উঠছেন কমই করোনা থেকে, তাহলে উনি হচ্ছে কমই ইসলাম। ইসলাম একটাই, আল্লাহ রাসূল এবং আল্লাহর প্রদত্ত কোরআন এবং রাসূলের হাদিস, এটা একেবারে সত্য। কিন্তু এই যে আমাদের যে বেড়ে ওঠার কালে আমাদের আপব্রিঙ্গিং এর সময় যে ইসলামগুলো আমরা দেখি আমাদের চোখের সামনে বিভিন্ন, আমি তো নিজে অনেকগুলো সাক্ষী। আমি ছোটবেলায় পড়েছি হচ্ছে শশীনে আদাবরের সাথে রিলেটেড মাদ্রাসাতে, কিন্তু কমই আলেমদের সাথে আমার সম্পর্ক ছিল ছোটবেলা থেকে। কিন্তু তখন আমার দেখা সুবিধা, যেমন চরমনাইয়ের সাথে, চরমনাই যারা করেন তাদেরও লিটারেচার আমি পড়ার সুযোগ পেয়েছি। বলে আমরা দেখেছি যে সবাই ঘুরে ফিরে তর্কগুলো একটা জায়গায়, কয়েকটা জায়গায় গিয়ে থেমে, যে ওই তর্কগুলো আপনি আসলে রাষ্ট্রের আইনি কাঠামোর ভিতর দিয়ে সমাধান করতে পারবেন না, বরং এই তর্কগুলো সমাধান করতে হবে আপনাকে সামাজিক পরিসরে। কারণ রাষ্ট্র সহিংসতা করতেছে না, সহিংসতা করতেছে সামাজিক শক্তি বা বলতে পারেন অপশক্তি। ওই শক্তিগুলোকে যদি আপনার নিউট্রালাইজ করতে হয় তাহলে সামাজিক সংলাপের প্রয়োজন হবে এবং রাষ্ট্রকে উদ্যোগী হয়ে রাজনৈতিক দল এবং পলিসি মেকারকে গুরুত্ব দিতে হবে। এটা আমি মনে করি গুরুত্বপূর্ণ। আর এখানে যে বাংলাদেশে যে ক্রাইসিসটা আছে, অনেক মুসলিম দেশগুলোতে এই ক্রাইসিস কম আছে। অনেক মুসলিম দেশে বিষয়টা আসলে কোন কোন জায়গায় হোমোজেনাস হয়ে গেছে। যেমন কোন কোন দেশে হয়তো শিয়ারাই প্রধান, ওখানে শিয়া থিওলজি, ওখানে অবশ্যই থিওলজি ইন্টারসেকশনালিটি আছে বা তারা একজন একইভাবে ভাবে। কিন্তু বাংলাদেশে খুবই, আমি মনে করি এটা একটা যে এখানে সমসংখ্যক সুফি আছে, সমসংখ্যক যারা পলিটিক্যাল ইসলাম করেন, আমি নাম না বলে বলছি, ওরা আছে, সমসংখ্যক আহলে হাদিস বা সালাফিরা আছে। হ্যাঁ, তো আকীদাগত জায়গা থেকে এখানে প্রত্যেকেই ক্ষমতা, কেউ হয়তো একটু দেখাচ্ছে, কেউ হয়তো দেখাচ্ছে। তো এখানে কেউ বলতেছেন দেখানোর জন্য, কিন্তু দেখাইতে যাইেন না, বরং আপনারা বরং যেটা করেন যে এই সংলাপ, এই সম্বন্ধ, এবং আমি মনে করি সম্বন্ধ আছে, যে সম্বন্ধ আমি মনে করি অষ্টাদশ শতাব্দীতে আপনি এখন তো বিএমএ ভবনে কথা বলছিলেন তথ্য উপদেষ্টা। চলে যাচ্ছে পরের সংবাদে। লালমনিরহাটের আদিতমারিতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 যাত্রী আহত হয়েছেন আরও একজন। শনিবার সকাল 11:30টার দিকে উপজেলার মহিষখোঁচা বাজার আদিতমারি বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহিষখোঁচা বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি আদিতমারির দিকে যাচ্ছিল। আনসার খার পুকুরপাড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে আতিকুল ইসলাম মারা যান। আহত অবস্থায় বকুল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে সিরাজগঞ্জের তারাশে পিকআপ ভ্যান উল্টে এক পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশে বাড়ছে কার্ড ভিত্তিক লেনদেন। গত 5 বছরে নতুন কার্ডের সংখ্যা প্রায় 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে, আর কার্ডের মাধ্যমে লেনদেন 3 গুণের বেশি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জুলাই মাসের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, 2020 সালের আগস্টে দেশে ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ডের সংখ্যা ছিল প্রায় 2.22 লাখ। 2025 সালে জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে 5.69 লাখ, অর্থাৎ 5 বছরে 156% বা
2.5 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ডেবিট কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় 120%, অন্যদিকে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়েছে 94%। প্রিপেড কার্ডের ব্যবহার সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে প্রায় 16 গুণ বেশি। দেশের জিডিপিতে ঢাকা জেলার অবদান 46%, যেখানে সবচেয়ে বেশি 55.58% অবদান রাখছে উৎপাদন খাত। শনিবার প্রথমবারের মতো প্রকাশিত ডিসিসিআই এর ইকোনমিক পজিশন ইন্ডেক্স ইপিআইতে এসব তথ্য উঠে আসে। এতে দেখা যায় মোট কর্মসংস্থানের 40%ই ঢাকা শহরে, আর সেবা খাতে 44.2%। গার্মেন্ট, ব্যাংক, আবাসন সহ 8টি খাত নিয়ে তৈরি করা হয়েছে এই ইপিআই। আগামীতে প্রতি 3 মাস পর পর প্রকাশ করা হবে এই প্রতিবেদন। এই সূচক প্রাথমিকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ উপখাতকে অন্তর্ভুক্ত করেছে, যেমন আরএনজি, টেক্সটাইল, হোলসেল অ্যান্ড রিটেল ট্রেড, রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ অ্যান্ড ব্যাংকিং সেক্টর। এই সূচকের মাধ্যমে সেক্টর ভিত্তিক অর্থনৈতিক কর্মক্ষমতা এবং অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন ত্রৈমাসিক ভিত্তিতে চিহ্নিত করা হবে। ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার প্রচেষ্টার জল্পনা কল্পনার মধ্যে এই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে একটি বিমানতরী স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে ওয়াশিংটন। রণতরী পাঠানোর ঘটনা যুক্তরাষ্ট্র যুদ্ধ বাজাচ্ছে বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে মার্কিন হামলার বৈধতা নিয়ে মার্কিন কংগ্রেসে চলছে তীব্র বিতর্ক। ভূমধ্য সাগর থেকে ভেনেজুয়েলার উপকূলের দিকে এগোচ্ছে এবার মার্কিন বিমানবাহী রণতরী। ক্যারিবীয় অঞ্চলে এরই মধ্যে 8টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রয়েছে 6000 নাবিক ও মেরিন সেনা। এখন এ বহরে যুক্ত হচ্ছে ইউএসএস জেরার্ড আর ফোর্ট ও 5টি ডেস্ট্রয়ার। সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত 4500 কর্মী। রণতরীটি এখন ভূমধ্য সাগরে রয়েছে। কবে নাগাদ সেটি ল্যাটিন আমেরিকায় পৌঁছাবে তা স্পষ্ট জানানো হয়নি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। মাদক পাচারকারীদের লক্ষ্য করে দেশটি সেখানে যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন ও F-35 যুদ্ধ বিমান পাঠিয়েছে। এছাড়া অন্তত 10টি নৌকায় বিমান হামলা চালানো হয়েছে। শুক্রবারের এক হামলায় 6 জন নার্কো সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে হেক্সেট। এর মধ্যে মাদক পাচার রোধে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে সেখানে মোতায়েন হয়েছে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ, F-35 যুদ্ধ বিমান, পরমাণু শক্তিচালিত সাবমেরিন ও কয়েক হাজার সেনা। আর একে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ জালিয়াতি করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ মোতায়েন করে নতুন এক যুদ্ধ পরিকল্পনা চালাচ্ছেন তারা। বিশ্লেষকদের মতে এই ঘটনাকে ঘিরে ল্যাটিন আমেরিকায় নতুন এক ভূ রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 2 ফিলিস্তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা গাজায় ত্রাণ সরবরাহে কোনো ভূমিকা রাখতে পারবে না। একই সঙ্গে গাজায় ভবিষ্যৎ প্রশাসনের হামাসের কোনো সম্পৃক্ততার সম্ভাবনাও প্রত্যাখ্যান করেছেন তিনি। শুক্রবার ইসরায়েল সফরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লঙ্ঘনের দায়ে দখলদার ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি আরও বলেন, সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে। এছাড়া যুদ্ধবিরতি অক্ষুণ্ণ রাখতে তুরস্ক কাজ করছে বলেও জানান প্রেসিডেন্ট এরদোয়ান। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।